গৌড় হল বাংলার এক সময়কার রাজধানী এবং অধুনা ধ্বংসপ্রাপ্ত একটি নগর, যার অবস্থান বর্তমান ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে। প্রাচীন এই দুর্গ নগরীর অধিকাংশ পড়েছে বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ জেলায় এবং কিছু অংশ পড়েছে বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলায়। শহরটির অবস্থান ছিল গঙ্গানদীর পূর্ব পাড়ে, রাজমহল থেকে 40 কিমি ভাটিতে এবং মালদার 12 কিমি দক্ষিণে, তবে গঙ্গা নদীর বর্তমান প্রবাহ গৌড়ের ধ্বংসাবশেষ থেকে অনেক দূরে। গৌড়ের ইতিহাস সেন শাসনের আমলে লক্ষণাবতী বা লখনৌতি উন্নতি লাভ করে। লক্ষণাবতী নগরের নামকরণ করা হয়েছে সেন রাজা লক্ষণ সেনের নামানুসারে। এটি লক্ষণাবতী বা লখনৌতি নামেও পরিচিত। সেন সাম্রাজ্যের গোড়াপত্তনের আগে গৌড় অঞ্চলটি পাল সাম্রাজ্যের অধীনের ছিল এবং সম্ভবত রাজা শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ ছিল এর প্রশাসনিক কেন্দ্র। পশ্চিমবঙ্গের মালদহ শহর থেকে 10 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। প্রাচীন বাংলার রাজধানী গৌড় ও পাণ্ডুয়া এবং এর প্রাচীন নাম গৌড়নগর ও পাণ্ডুনগর। অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীতে বৌদ্ধ যুগে পাল বংশের রাজাদের সময় থেকে বাংলার রাজধানী ছিল গৌড়। 1198 খ্রিস্টাব্দে মুসলমান শাসকেরা গৌড় অধিকার করবার পরেও গৌড়েই বাংলার রাজধানী থেকে যায়। 1350 খ্রিস্টাব্দ থেকে রাজধানী কিছুদিনের জন্য পাণ্ডুয়ায় স্থানান্তরিত হলেও 1453 খ্রিস্টাব্দে আবার রাজধানী ফিরে আসে গৌড়ে এবং গৌড়ের নামকরণ হয় জান্নাতাবাদ, গৌড়ের ঐতিহাসিক প্রবেশদ্বার, লুকোচুরি দরওয়াজা। চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে এবার আমাদের মালদার ঐতিহ্যবাহী রামকেলি ধাম ও গৌড়ের মূল পর্বের দিকে এগিয়ে যাওয়া যাক। হ্যালো ফ্রেন্ডস, কে আর ট্যুর মাস্তি চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমরা এখন চলে এসেছি মালদা জেলার সেই ঐতিহ্যবাহী রামকেলি ধামে। রামকেলি ধাম হল মালদা শহর থেকে 14 কিলোমিটার দক্ষিণে রামকেলি গ্রামে অবস্থিত। গৌড় যাওয়ার পথে রামকেলি একটি ছোট্ট গ্রামও বটে। এটি বাংলার মহান ধর্মীয় সংস্কারক শ্রী চৈতন্য মহাপ্রভুর অস্থায়ী একটি বাড়ি রয়েছে সেই রামকেলি গ্রামে, যেখানে তিনি বৃন্দাবনে যাওয়ার পথে কয়েকদিন ধরে এই রামকেলি গ্রামে অবস্থান করেছিলেন। মানুষের সঙ্গে মানুষের মিলন করাতে ঘর ছেড়েছিলেন সেই শ্রী চৈতন্য মহাপ্রভু নিমাই। কৃষ্ণপ্রেমের মহিমা ছড়িয়ে দিতে চেয়েছিলেন মানুষের মনে। তিনি চেয়েছিলেন মানুষের মনে প্রেমের বিকাশ হোক, প্রেমের বাঁধনে জড়িয়ে পড়ুক সকল মানবজাতি। ধর্মজাগরণের অন্যতম প্রতিভা শ্রীচৈতন্যদেব 16 শতাব্দীতে কৃষ্ণপ্রেমের মাধ্যমে সমাজ সংস্কারের কাজ শুরু করেন। সমাজ সংস্কারের জন্য তিনি এদেশের বিস্তীর্ণ অংশ পদব্রজে যাত্রা করেছিলেন। নবদ্বীপ থেকে বৃন্দাবন যাওয়ার পথে 1514 সালের জ্যৈষ্ঠ সংক্রান্তির আগের দিন তিনি পৌঁছেছিলেন গৌড় পটভূমিতে। সেখানে গৌড়ের রামকেলি গ্রামে তিনি 3 দিন অবস্থান করেন। সেই সময় গৌড়ের শাসক ছিলেন হুসেন শাহ। তাঁরই মন্ত্রী পরিষদের 2 সদস্য শাকর মল্লিক ও দবির খাস শ্রীচৈতন্যের প্রেমের বাণী শুনে তারা প্রেমের জোয়ারে ভেসে যান মহাপ্রভুর কাছে। মুসলমান থেকে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়ে তাঁরাও কৃষ্ণপ্রেমের বাণী প্রচার করতে শুরু করেন সকলের দ্বারে দ্বারে। এই দুজনই বৈষ্ণব ধর্ম গ্রহণের পর রূপ ও সনাতন গোস্বামী নামে পরিচিত হন। যে তমাল গাছের নিচে তাঁরা বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়েছিলেন, সেখানে তাঁরা এক মন্দির নির্মাণ করেছিলেন। কালের স্রোতে হারিয়ে যায় সেই মন্দির। পরবর্তীতে ঠিক সেই জায়গায় আরেকটি মন্দির তৈরি হয়। রামকেলি ধাম বৈষ্ণবদের অন্যতম পুণ্যভূমিও বটে। তাঁর সেই পায়ের ছাপ এই ছোট্ট মন্দিরের মধ্যেই এখনও সংরক্ষিত আছে এবং তার সাথে সাথে 8টি কুণ্ড রয়েছে, যেমন রূপসাগর কুণ্ড, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, ললিতাকুণ্ড, বিশখাকুণ্ড, সুরভিকুণ্ড, রঞ্জকুণ্ড ও ইন্দুলেখা কুণ্ড এই মন্দিরের আশেপাশেই এখনও রয়েছে।
এখন আমরা এই রামকেলি ধাম অর্থাৎ এই শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদুকা চরণ ছেড়ে আস্তে আস্তে এগিয়ে যাব সেই গৌড়ের 12 দুয়ারি মসজিদ বা বড় সোনা মসজিদের দিকে। এই যে দেখুন, আমরা এখন শেষমেশ এসে পড়েছি মালদা জেলার গৌড়ের বড় সোনা মসজিদ বা 12 দুয়ারি মূল গেটের সামনে। গৌড়ের স্থাপত্য কীর্তিগুলির মধ্যে এটি সবথেকে বড়। সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এটির নির্মাণ কার্য শুরু করলেও তিনি এ কাজ সমাপ্ত করে যেতে পারেননি। তার পুত্র সুলতান নাসিরউদ্দিন নুসরাত শাহ 1526 সালে এই কাজ সম্পন্ন করেন। এর উচ্চতা 20 ফুট, দৈর্ঘ্য 168 ফুট ও প্রস্থ 76 ফুট। বারো দুয়ারি বা বড় সোনা মসজিদ ইহা গৌড়ের মধ্যে সর্বাপেক্ষা আকর্ষণীয় প্রাচীন মুসলমান কীর্তি। ইহার চারিধারের বারান্দাগুলি খিলানের কাজের দ্বারা মণ্ডিত। ইহাতে 12টি দ্বার পথ আছে। এই ধারণায় সম্ভবত লোকমুখে ইহার নাম 12 দুয়ারি বা বড় সোনা মসজিদ বলে থাকেন, কিন্তু এখন ইহার মাত্র 11টি প্রবেশপথ পরিদৃষ্ট আছে। ইহা সুলতান নম্রত সাহেব অক্ষয় কীর্তি। ইহার 3 খিলানের মধ্যস্থলের পরিসরটি বর্তমানে গম্বুজ রহিত। অবশ্য এই মধ্যকার গম্বুজের উপরিস্থিত সোনালী চিকন কার্যের জন্যই ইহার নাম হয় বড় সোনা মসজিদ। ইহার উত্তরভাগে মহিলাদের জন্য একটি নির্দিষ্ট প্রকোষ্ঠের ধ্বংসাবশেষ আজও লক্ষিত হয় এবং দক্ষিণ পূর্ব ভাগে একটি উচ্চ পীঠের ব্যবস্থাও দেখা যায়। সম্ভবত ইহা মুয়াজ্জিন নামাজের আহ্বানের সময় ব্যবহার করিতেন। ইহার 3টি খিলানযুক্ত তোরণ দ্বারের মধ্যে কেবলমাত্র পূর্ব দিকেরটি নির্মাণকালের পুরাতন সৌন্দর্যমণ্ডিত হইয়া আজও বিরাজ করিতেছে। এই যে দেখুন, আমার শালি এখন সেই বোঝে না সে বোঝে না ফিল্মের যে শুটিং হয়েছিল এই 12 দুয়ারির ভেতরে, ঠিক সেই জায়গায় এসে সেই স্টাইলে আমার শালিকে ঠিক এইভাবেই গাছের শাখায় হাত দিয়ে ছুঁড়ে এগিয়ে যেতে দেখা যাচ্ছে। দেখুন যে সেই ছবি আমি আমার ক্যামেরায় তুলে ধরেছি। সত্যিই যেন কেমন মনে হচ্ছে যেন বোঝে না সে বোঝে না ফিল্মের সেই মিনি এগিয়ে আসছে, তাই না?
দাখিল দরওয়াজা ওরফে সেলামি দরজা হল গৌড় দুর্গের প্রবেশ পথে নির্মিত একটি প্রধান দ্বার। বর্তমানে এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ জেলা অবস্থিত। ইতিহাসের অনেক জায়গায় উল্লেখ আছে যে গৌড় দুর্গ বানানোর সময় সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহ এই দাখিল দরওয়াজা তৈরি করিয়েছিলেন। এটি গৌড় দুর্গে প্রবেশের প্রধান দ্বার। এটি 60 ফুট উঁচু ও 73 ফুট চওড়া। এই দরওয়াজাটি ছোট ছোট ইট ও পাথর দিয়ে তৈরি। সম্ভবত সুলতান রুকনউদ্দিন বারবক শাহ এই চমৎকার দরওয়াজাটি তৈরি করেছিলেন। ভিতরের পথটি বেশ চওড়া, তাই সওয়ারি সহ হাতি অনায়াসে এই দরওয়াজা দিয়ে ভিতরে প্রবেশ করতে পারত। এই দরজার দুপাশ থেকে গোলাবর্ষণের দ্বারা সুলতান ও ঊর্ধ্বতন রাজপুরুষদের সম্মান প্রদর্শন করা হতো বলিয়া ইহাকে সেলামি দরওয়াজা বলা হতো। মাটি ধার দিন বিউটি বিউটি আসো কি খুশি ফিরোজ মিনার ইহা 1486 থেকে 1489 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই মিনারটির উচ্চতা 25.7 মিটার এবং 73টি ধাপ বিশিষ্ট সর্পিল সোপানাবলী সহ মিনারটির নির্মাতা ছিলেন সম্ভবত সৈফুদ্দিন ফিরোজ নামক একজন হাবশি, যিনি বরবক শাহকে হত্যা করিয়া সুলতান হইয়াছিলেন। এখন আমরা এই ফিরোজ মিনার থেকে বেরিয়ে আস্তে আস্তে এগিয়ে যাব গৌড়ের সেই 22 গজি ধ্বংসপ্রাপ্ত সেই প্রাচীরের খোঁজে। এই যে দেখুন, আমরা এখন এসে পড়েছি সেই 22 গজি প্রাচীরের সামনে। দেখুন যে কি অপূর্ব সুন্দর লাগছে এই ধ্বংসপ্রাপ্ত সেই প্রাচীরের সামনে এসে। দেখুন যে কতটা চওড়া এই সেই প্রাচীর। সত্যি নিজে চোখে না দেখলে হয়তো আপনারা কখনোই বিশ্বাস করতে পারবে না।
এরপর আমরা এগিয়ে যাব সেই রাজা বল্লাল সেনের বল্লাল ভিটের সেই ধ্বংসপ্রাপ্ত সেই বসত বাড়ির দিকে। এই দেখুন, এই সেই রাজা বল্লাল সেনের ধ্বংসপ্রাপ্ত সেই বসত বাড়ির ভিটে। দেখুন, সেই বসত বাড়ির ভিটের সামনে এসে নিজে চোখে ভালো করে দেখে নিয়ে তারপর এই বসত বাড়ির চারিপাশটা ভালো করে ঘুরে ঘুরে দেখতে থাকলাম। সেই সব ছবি আমি আপনাদের সকলের কাছে তুলে ধরেছি। দেখুন সেই সব ছবি। লোক আসছে না একসাথে যাওয়া কত তুই যাবা? এরপর আমরা এখান থেকে বেরিয়ে এগিয়ে যাব সেই চিকা মসজিদের পথে। রাস্তায় যেতে যেতে আমরা দেখতে পেলাম বিশাল আকারের একটি পুকুর। এই পুকুরের গা ঘেঁষে আমরা আস্তে আস্তে পায়ে হেঁটে এগিয়ে যেতে থাকলাম। দেখুন যে কি অপূর্ব সুন্দর লাগছে। এই পুকুরের চারিপাশটা সত্যি আমাদের সকলের তো খুব খুব সুন্দর লাগছে। এইভাবে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি সেই চিকা মসজিদের পথে। এই যে দেখুন, এখন আমরা এসে পড়েছি গৌড়ের চিকা মসজিদের সামনে। চিকা মসজিদ হল এক গম্বুজ বিশিষ্ট এই স্থাপত্যটি। 1450 খ্রিস্টাব্দে ইহা তৈরি হয়। এটি সম্ভবত সমাধিস্থল ছিল, তবে কথিত আছে যে সম্রাট হুসেন শাহ এটিকে কারাগার হিসেবে ব্যবহার করতেন। স্থাপত্যটির ভিতরের দেয়ালে অনেক হিন্দু দেব দেবীর বহু কারুকার্য করা পাথর ও মিনা করা ইট ব্যবহৃত মূর্তি রয়েছে। পরবর্তীকালে এখানে চামচিকার উপদ্রব শুরু হলে এর নাম হয় চামকান, অর্থাৎ চামচিকা বা চিকা মসজিদ। এখন আমরা এই চিকা মসজিদের ভেতরে ঢুকে তার উল্টো দিকে একটি উঁচু ঢিপির উপর বসে সেখানে আমাদের দুপুর বেলার কিছু খাবার, যেমন রুটি, সাথে মটরের ঘুগনি, সাওয়াদ, পাতি লেবু, চাউমিন, সস, আপেল, কমলা লেবু, বেদনা, বিস্কুট, আইসক্রিম, লিচু ফ্রুট, এই সব খাওয়ার সকলে মিলে খেতে থাকলাম। খেতে খেতে আমরা সকলে মিলে খাওয়ার সঙ্গে সঙ্গে হাসাহাসি, এমনকি নানা রকমের মজা ঠাট্টা, এমনকি আনন্দ উপভোগ করতে থাকলাম। আমার দিদা, শালি ও আমার স্ত্রীর সাথে এই সব খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে সত্যিই খুব খুব এনজয় করলাম এই গৌড়ে ঘুরতে এসে। না জানি আর হয়তো কোনোদিন এই রকম একটা আনন্দ ফিরে পাবো আমার এই জীবনে। সত্যি আমাদের সকলের তো খুব খুব আনন্দিত লাগছে আজকের এই শুভ দিনে, অর্থাৎ 1 জানুয়ারির এই দিনটিতে।
খাও। বেঁধে যাবে। और चीनी खाओगे? লেবু দাও, লেবু কোনটা লেবু? ওটার কাছে দাও। আর কি আছে? আর কি আছে? এখন আমরা এখান থেকে বেরিয়ে এগিয়ে যাব কদম রসুন মসজিদের দিকে। DJ Samir SB
এই যে দেখছেন, এই হলো কদম রসুল মসজিদ। এই কদম রসুল মসজিদ হলো চতুষ্কোণ এক গম্বুজ বিশিষ্ট মসজিদটি 1530 থেকে 1531 সালে সুলতান নসরত শাহের দ্বারা নির্মিত হয়। এটির প্রস্তরের উপর হযরত মুহাম্মদের পদচিহ্ন স্থাপিত ছিল। বর্তমানে যা মহদীপুরে খাদেমের নিকট সংরক্ষিত রয়েছে। লুকোচুরি ফটক বা দরওয়াজা দিয়ে গৌড় দুর্গে ঢোকার পর ডান দিকে রয়েছে কদম রসুল সৌধ। এখানে রয়েছে হযরত মুহাম্মদের পদচিহ্ন, যেটা সুদূর আরব থেকে পীর শাহ জালাল ইয়েমেনি এনেছিলেন পান্ডুয়ার বড় দরগায়। সেখান থেকে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এটিকে নিয়ে আসেন গৌড় দুর্গে। তার পুত্র সুলতান নসরত শাহ 1530 খ্রিস্টাব্দে একটি কোষ্ঠী পাথরের বেদির ওপর পদচিহ্নটি স্থাপন করে তার ওপর কদম রসুল সৌধ নির্মাণ করেন। এই যে দেখুন লুকোচুরি দরওয়াজা। লুকোচুরি দরওয়াজা ওরফে শাহী দরওয়াজা প্রাচীন গৌড়ের আমলে নির্মিত একটি মুঘল স্থাপত্য। 1655 খ্রিস্টাব্দে বাংলার সুবেদার শাহ সোজা গৌড় দুর্গে প্রবেশ করবার জন্য এই দরওয়াজাটি তৈরি করেন। উচ্চতা 65 ফুট ও চওড়া 42 ফুট। দুই দিকে প্রহরীদের ঘর ও ওপরে নহবতখানা আছে। এখন আমরা এখান থেকে মহিদীপুর বর্ডারের পথে আস্তে আস্তে এগিয়ে যাব। সেখানে গিয়ে ভারত ও বাংলাদেশ যাওয়া আসার ছবিগুলো আমরা নিজে চোখে উপভোগ করব। তারপর আবার সেখান থেকে আমরা মালদার শহরের উদ্দেশ্যে রওনা দেব। এই যে দেখুন, আমরা এখন চলে এসেছি ভারত বাংলাদেশ সীমান্তের মহিদীপুর বর্ডারের কাছে। এই সেই ভারত বাংলাদেশ সীমান্তের মহিদীপুর বর্ডারের মূল গেট। এই গেট দিয়ে ভারতের নাগরিকগণ বাংলাদেশে প্রবেশ করেন এবং বাংলাদেশের নাগরিকগণ ভারতে প্রবেশ করেন। এই সেই সীমান্ত পারাপারের মূল গেট। এখন আমরা এই ভারত বাংলাদেশ সীমান্তের চেকিং পয়েন্টে যে কোনো একটি ডকুমেন্ট জমা করে তারপর আমরা এই ভারত বাংলাদেশের সীমান্তের ঠিক উঁচু প্রাচীরের উপরে উঠে ভারত বাংলাদেশ সীমান্তকে দেখব। সেখান থেকে বাংলাদেশ শহরটিকে নিজে চোখে উপভোগ করব। এটা পার হলে বাংলাদেশ, এটা ইন্ডিয়া, ইন্ডিয়া এটা ইন্ডিয়া। এই পার এই যে এর ভিতরে ঢুকে গেল বাংলাদেশ। ওই ব্যাগ নিয়ে উঠতে পারে বাংলাদেশ দেখো। বুলু, ও বুলু, তুই দেখছিস ওই পারে? দেখুন যে কি অপূর্ব সুন্দর লাগছে। এই উঁচু প্রাচীরের উপরে দাঁড়িয়ে ভারত বাংলাদেশ সীমান্তের প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যময় দৃশ্যগুলো সত্যিই খুব সুন্দর লাগছে।
এই ভারত বাংলাদেশ সীমান্তের কাছে আমরা সকলে আসতে পেরে এখন আমরা আবার সবাই সেই মালদা শহরের দিকে আস্তে আস্তে এগিয়ে যাব। যারা যাচ্ছে দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে। আপনারা দেখতে থাকুন KR ট্যুর মাস্তি চ্যানেল। আর হ্যাঁ, যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। ধন্যবাদ।